আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ভিউয়ার্স, সর্বপ্রথম জানিয়ে দিব ইসরায়েল হামাস ভয়ঙ্কর যুদ্ধের আপডেট। শুরুতেই থাকবে ইসরায়েলি হামলায় নিহত হামাস প্রধানের নাতি। এরপর জানাবো 4 দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েলের মুক্তি পাচ্ছে 50 জিম্মি। এরপর থাকবে ছাড়ছে না জর্ডান কোনো মতেই, ইসরায়েল সীমান্তে সেনা জড়ো উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের প্রত্যাশা হামাসের পাশাপাশি হিজবুল্লাহ যুদ্ধবিরতি মানবে। এদিকে গাজা ইস্যুতে পশ্চিমা নেতাদের যে সতর্ক বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, তিনি ছেড়ে কথা বললেন না। আরও থাকবে ইসরায়েলি সেনাকে ঘোল খাওয়ানো কে এই ইয়াহিয়া সিনওয়ার, যার পিছনে খুঁজতে ঘুরছে ইসরায়েল কিন্তু ধরতে পারছে না। এবং সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব পৃথিবীকে ধ্বংস করার মতো অস্ত্র তৈরি করতে প্রস্তুত রাশিয়া। এদিকে বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি 14 তলা বাড়ির সমান, এই ক্ষেপণাস্ত্র ভয়ঙ্কর পরীক্ষা করতে প্রস্তুতি নিল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলি হামলায় নিহত হামাস প্রধানের নাতি। ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার নাতি। খবর ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আল কুদস। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। 10 দিন আগে ইসরায়েলের বিমান হামলায় ইসমাইল হানিয়ার নাতি নিহত হয়েছেন। এবার তার বড় নাতি জামাল মোহাম্মদ হানিয়ার নিহতের সংবাদ পাওয়া গেল। জানা যায় জামাল পেশায় একজন সাংবাদিক ছিলেন। নাতি বা নাতনি কারো মৃত্যুতেই কোনো রকম মন্তব্য করেনি ইসমাইল হানিয়া বা তার সংগঠন হামাস। 4 দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল, মুক্তি পাচ্ছে 50 জিম্মি। অবশেষে 4 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েল সরকারের পক্ষ থেকে আজ বলা হয়েছে শিশু ও নারী সহ 50 জন জিম্মির মুক্তির বিনিময়ে 4 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে প্রায় রাতভর বৈঠকের পর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন দেয়। বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে এটি সঠিক। ইসরায়েল সরকারের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন এই চুক্তির অধীনে অন্তত 50 জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে, যাদের মধ্যে বিদেশিরাও আছেন। ইসরায়েল সীমান্তে সেনা উপস্থিতির ব্যাপকভাবে বাড়িয়েছে জর্ডান। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আকাশ ও স্থলপথে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 14,000 ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল সীমান্তে সেনা উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে জর্ডান। একই সঙ্গে জর্ডান নদীর ওপারে ফিলিস্তিনিদের জোর করে ঠেলে দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে নিজেদের সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোর কথা জানিয়েছে জর্ডান। একই সঙ্গে গতকাল দেশটি সতর্ক করে বলেছে জর্ডান নদীর ওপারে ফিলিস্তিনিদের জোর করে ঠেলে দেওয়ার যে কোনো ইসরায়েলি প্রচেষ্টা বিদ্যমান শান্তি চুক্তির লঙ্ঘন করবে। জর্ডানের প্রধানমন্ত্রী বিশের খাসুনেহ বলেছেন পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে বিতাড়নের বিষয়ে ইসরায়েলকে বাধা দিতে তার দেশ নিজেদের ক্ষমতায় থাকা সব উপায় ব্যবহার করবে। রয়টার্স বলছে ইসরায়েল গাজার মধ্যে চলমান সংঘাত জর্ডানের দীর্ঘদিনের সংখ্যাকে আলোড়িত করেছে। মূলত দেশটিতে বিশাল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী এবং তাদের বংশধররা বাস করেন। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে, বোমাবর্ষণ সাথে রয়েছে। এতে করে গাজার 23 লাখ মানুষের মধ্যে 17 লাখ মানুষই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের সাথে 1994 সালে শান্তি চুক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী খাসানেহ বলেছেন যে কোনো স্থান চুক্তি বা সেই ধরনের কোনো পরিস্থিতি তৈরি করা হলে তা শরণার্থীর ঢেউ সৃষ্টির দিকেই পরিচালিত হবে। জর্ডান একটি যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং তাতে কার্যত শান্তি চুক্তি লঙ্ঘিত হবে। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা হামাসের পাশাপাশি হিজবুল্লাহ যুদ্ধবিরতি মানবে। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েল 4 দিনের যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। 50 জিম্মির মুক্তির বিনিময়ে এই যুদ্ধবিরতিতে রাজি উভয় পক্ষ। এদিকে যুক্তরাষ্ট্র আশা করছে গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যকার 4 দিনের যুদ্ধবিরতি লেবানন হিজবুল্লাহ পালন করবে। একজন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের একথা বলেছেন। গাজা যখন ভয়ঙ্কর ইসরায়েলি বোমাবর্ষণ এবং মারাত্মক স্থলযুদ্ধের স্থানে
পরিণত হয়েছে, তখন হামাসের পক্ষ নিয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এ নিয়ে হিজবুল্লাহর সাথে উত্তর সীমান্তে ইসরায়েলের সংঘর্ষ চলছে। আজকের যুদ্ধবিরতি ঘোষণা চলমান যুদ্ধে একটি উল্লেখযোগ্য বিরতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইসরায়েলের অংশীদাররা এর মাধ্যমে একটি বিস্তৃত এবং দীর্ঘ যুদ্ধবিরতির জন্য লবিংকে উৎসাহিত করবেন। মার্কিন কর্মকর্তারা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে তারা আশা করছেন যে যুদ্ধবিরতি তার প্রাথমিক 4 দিনের পরেও বাড়বে। চুক্তি অনুসারে হামাস প্রতিদিন আরও 10 জন করে জিম্মিকে মুক্তি দিলে যুদ্ধবিরতি 1 দিন করে বাড়ানোর সম্ভাবনা রয়েছে। মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, চুক্তিটি অবশেষে 50 জনের বেশি জিম্মিকে মুক্তি দিতে উৎসাহিত করার জন্য করা হয়েছে। সেই সঙ্গে আরও অতিরিক্ত মুক্তির ব্যাপারে আশা করা হচ্ছে। গাজা ইস্যুতে পশ্চিমা নেতাদের যে সতর্কতা দিলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, হলোকস্টের অপমান ইউরোপীয় নেতাদের ঘিরে রেখেছে। গাজা যা ঘটেছে তা যদি আমরা কড়া প্রতিক্রিয়া না দেখাই, তাহলে আমরা আগামী দিন ধর্মান্ধ দখলদারকে আমাদের নিজেদের ভূমিতে পৌঁছাতে বাধা দিতে পারবো না। রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান পশ্চিমাদের এই সতর্কবার্তা দিয়েছেন। খবর ডেইলি সাবের। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, তাই বলকান থেকে ককেশাস, কৃষ্ণসাগর থেকে ভূমধ্যসাগর পূর্ব উপকূল পর্যন্ত আমাদের চারপাশে ঘটতে থাকা যে কোনো ঘটনা আমাদের জন্য সরাসরি উদ্বেগের বিষয়। আজারবাইজানের অন্তর্গত দক্ষিণ ককেশাস অঞ্চলের নাগোর্নো কারাবাখের কথা উল্লেখ করে তিনি বলেছেন, গাজা আমাদের হৃদয় কারাবাখের মতো একই জায়গায় রয়েছে। সম্প্রতি প্রায় 30 বছরের আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত হয়েছে কারাবাখ। তুরস্ক গাজার জনগণের জন্য এই অঞ্চলে 800 টন মানবিক সহায়তা পাঠিয়েছে উল্লেখ করে এরদোগান বলেছেন, তুরস্ক যখন গাজার রক্তপাত বন্ধ করতে পদক্ষেপ নিচ্ছে, তখন আমরা পশ্চিমা দেশগুলোর নীতিহীনতা দেখিয়ে বিব্রত বোধ করছি। তিনি বলেন, গাজার বর্বরতার মুখে বিবেক ও মানবতার কণ্ঠস্বর হওয়ার দায়িত্ব এখন তুরস্কের ওপর। তার ভাষায় ইসরায়েল খোলাখুলিভাবে পরমাণু অস্ত্র থাকার কথাও স্বীকার করেছে। এরদোগান বলেন, ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধের নামে শিশু, নারী ও বয়স্কদের বিরুদ্ধে আধুনিক সব অস্ত্র ব্যবহার করছে এবং হাসপাতালে বোমাবর্ষণ করে গাজাবাসীর মনোবল ভাঙার চেষ্টা করেছে। তিনি বলেন, ইসরায়েল ও তার সমর্থকদের মধ্যে যারা শিশু, নারী ও বয়স্কদের বিরুদ্ধে আধুনিক যুদ্ধের সব হাতিয়ার ব্যবহার করছে, তাদের মানবতার বিবেকের সামনে বিচার করা হবে। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, গত 7 অক্টোবর গাজা ইসরায়েলের আক্রমণের শুরু থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডটি ভূমধ্যসাগরীয় ক্রুসেড এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো নৃশংসতা ও নিষ্ঠুরতা দেখে চলেছে। এরদোগান বলেছেন, তুরস্কই একমাত্র দেশ যাকে ইসরায়েল ইহুদি বিরোধী বলে আখ্যা দিতে পারে না। তুরস্কের অতীত সময় আপনি এমন লজ্জার দাগ দেখতে পাবেন না। ইসরায়েলি সেনাকে ঘোল খাওয়ানো কে এই ইয়াহিয়া সিনোয়ার? ইয়াহিয়া সিনোয়ার নিখোঁজ হয়েছেন। ইসরায়েলের হাজার হাজার সৈন্য তার হদিস বের করতে ড্রোন, বৈদ্যুতিক আড়ি পাতার যন্ত্র এবং গোপন তথ্যদাতাদের নিয়োগ দেওয়ার মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এত কিছুর পরেও তার কোনো খোঁজ না পাওয়া খুব অবাক হওয়ার মতোই। সিনোয়ার, যাকে দেখলেই তুষার শুভ্র চুল এবং কুচকুচে কালো ভুরু চোখে পড়বে, তিনি গাজা হামাসের রাজনৈতিক শাখার নেতা এবং ইসরায়েলের অন্যতম মোস্ট ওয়ারেন্টেড ব্যক্তি। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে অভিযানের পেছনে অন্যদের সাথে তাকেও দায়ী করা হয়েছে। যে ঘটনায় হোক 1300 জন নিহত হয়েছিলেন, 200 জনের মতো মানুষকে অপহরণ করা হয়েছিল। ইয়াহিয়া সিনোয়ার হামাসের কমান্ডার ছিলেন এবং তার সর্বনাশ ঘনিয়ে আসছে। অক্টোবরের শুরুতে এমনই ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি, আইডিএফ এর চিফ অব স্টাফ হাগারি এল বেলিবি বলেছেন, এই জঘন্য মামলার সিদ্ধান্ত ইয়াহিয়া সিনোয়ার নিয়েছিলেন। অতএব তিনি এবং তার অধীনে যারা আছে তাদের বিপদ আসন্ন। এর মধ্যে রয়েছেন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড নেতা মোহাম্মদ দেইব, যিনি এখনও ধরাছোঁয়ার বাইরে আছেন। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস এর সিনিয়র পলিসি ফেলো হিউ লোভার্ট ধারণা করেছেন যে 7 অক্টোবরে হামলার পরিকল্পনার পেছনে মূল ব্যক্তি ছিলেন দেইব, কারণ এটি একটি সামরিক অভিযান ছিল। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে প্রস্তুত রাশিয়া। বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পুরোপুরিভাবে প্রস্তুত রাশিয়া। খুব শীঘ্রই সেই অপ্রতিরোধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে পুতিনের দেশ। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। RS-28 সারমাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে শ্যাটান 2 তকমা দিয়েছে পশ্চিমা বিশ্ব। শ্যাটান শব্দের অর্থ শয়তান। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ডোমেস্টেড ওয়েপেন বা পৃথিবীর শেষ করা অস্ত্র হিসেবে ব্যাখ্যা করেছেন কেউ কেউ। পারমাণবিক ক্ষেপণাস্ত্রটির গতিবেগ ঘন্টায় প্রায় 26,000 কিলোমিটার। অনায়াসে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দিতে সক্ষম শ্যাটান 2 ক্ষেপণাস্ত্র ওজন 2,80,000 কিলোগ্রাম, উচ্চতা 14 তলা বাড়ির সমান। রাশিয়ার দাবি, এই ক্ষেপণাস্ত্রের নাম শুনলেই পিলে চমকে উঠবে সকলের। পুতিনের দাবি, পৃথিবীর যে কোনো প্রান্তে নির্ভুল আঘাত হানতে সক্ষম এই সারমাত।